হ্যালো এভরিওয়ান, সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আমাদের রয়্যাল এডুকেয়ার ফ্যামিলিতে। আমি তোমাদের সন্দীপ স্যার। আজকে রায়মার্টিনের 10 নম্বর স্কুল নিয়ে আলোচনা করব। সবাই আমাদের সাথে আলোচনা করবে, খাতা পেন নিয়ে অবশ্যই বসবে। দেখো, প্রশ্নগুলো সম্পর্কে একটু ভালোভাবে অবগত এবং ডিপলি চিন্তা ভাবনা করতে হবে, কারণ তোমাদের জানো যে 36 মার্কসের আমাদের শর্ট কোশ্চেন আছে। তো সেখানে আমাদের ভালোভাবে কোশ্চেনগুলোকে ডিসক্রাইব করতে হবে, ঠিক আছে? কি বলেছে দেখো, মহাবিদ্রোহকে প্রথম জাতীয় বিদ্রোহ বলে অভিহিত করেছেন। কোশ্চেন কি বলেছে, মহাবিদ্রোহকে প্রথম জাতীয় বিদ্রোহ কে বলেছেন? গ্ল্যাডস্টোন, ডিসরেলি, চার্চিল না চেম্বারলেন? কে বলেছেন? ডিসরেলি বলেছেন। কি বলেছেন? উত্তরটা হবে ডিসরেলি। এর আগে আমরা দেখেছিলাম এগুলোকে অনেক অনেক নামে দেখা হয়েছে। মহাবিদ্রোহকে সিপাহী বিদ্রোহ বলা হয়েছে, জাতীয় গণ অভ্যুত্থান বলা হয়েছে। তারপরে আমরা দেখেছি ওটা স্বাধীনতা সংগ্রাম বলা হয়েছে, প্রথম কৃষক বিদ্রোহ বলা হয়েছে, সামন্ততান্ত্রিক বিদ্রোহ বলা হয়েছে। মানে রমেশচন্দ্র মজুমদার বলেছিলেন দ্য সিপাহি মিউটিনি ইন দ্য রিভোল্ট অফ 1857 গ্রন্থে। সুরেন্দ্রনাথ সেনের যে বিখ্যাত গ্রন্থ আছে সেটা হচ্ছে 1857, তাই না? তাহলে এই গ্রন্থগুলো থেকে আমরা মহাবিদ্রোহকে বিভিন্ন নামে দেখতে পারি, মানে ঐতিহাসিকদের বিভিন্ন মত আমরা এখান থেকে দেখতে পাই। তারপরে বলছে দেখো, ভারত সভার প্রথম সভাপতি জিজ্ঞেস করেছে। কি জিজ্ঞেস করেছে? সভাপতি। তাহলে এখান থেকে আমাদের কয়েকটা কোশ্চেন আরো জানতে হবে, তার আগে আমরা উত্তরটা দেখে নিই। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, আনন্দমোহন বসু, রেভারেন্ড কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় না শিবনাথ শাস্ত্রী? যখন সভাপতি বলেছেন তাহলে রেভারেন্ড কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় হবে। সভাপতি যদি বলে, এখানে যদি সম্পাদক বলে দেন, সম্পাদক, তাহলে সম্পাদক যদি বলেন তাহলে সেটা হচ্ছে আনন্দমোহন বসু হবে। আর যদি প্রতিষ্ঠাতা জিজ্ঞেস করে তাহলে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় হবে। ক্লিয়ার হয়েছে সবাইকে? আশা করি সবাই বুঝতে পারছো। সভাপতি বললে রেভারেন্ড কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়, সম্পাদক বললে আনন্দমোহন বসু, প্রতিষ্ঠাতা বলে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। এটি কবে প্রতিষ্ঠিত হয়েছিল? 1876 খ্রিস্টাব্দে। আর তারিখটা হচ্ছে কি 26শে জুলাই। কত তারিখে? 26শে জুলাই। ক্লিয়ার? কলকাতার অ্যালবার্ট হল প্রতিষ্ঠা হয়েছে। তারপর দেখো দেখো এই যে কোশ্চেন গুলো, এগুলো সবসময় তোমাদের মধ্যে আলোচনার বিষয়বস্তু থাকা উচিত, কারণ এগুলো বারবার প্রশ্ন আসে এবং যখনই তোমরা ইতিহাস বিষয় নিয়ে পরীক্ষা দিতে যাবে তখন কিন্তু এই প্রশ্নগুলো বারবার আসে। আনন্দমঠ উপন্যাসটি কাকে উৎসর্গ করা হয়েছিল? উপন্যাসটা উৎসর্গ কাকে করা হয়েছে জিজ্ঞেস করেছে। প্রতিষ্ঠা কে করেছেন বা লিখেছেন কে সেটা জিজ্ঞেস করেন। রাজা রামমোহন রায়, দীনবন্ধু মিত্র, রবীন্দ্রনাথ ঠাকুর এবং দ্বারকানাথ ঠাকুর। কে হবে? না, দীনবন্ধু মিত্রকে। দীনবন্ধু মিত্র নীলোৎপল নাটক রচনা করেছিলেন, সেই দীনবন্ধু মিত্রকেই এই উপন্যাসটি উৎসর্গ করা হয়েছিল। ঠিক আছে? ইনি এটা লিখেছেন কে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ঠিক আছে? কে লিখেছেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ক্লিয়ার? কে লিখেছেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ক্লিয়ার হয়েছে? আনন্দমঠ উপন্যাস। তারপর দেখো কি বলেছে, ভারতে প্রথম ছাপাখানা প্রতিষ্ঠা করেছিল। কি জিজ্ঞেস করেছে? ভারতে প্রথম ছাপাখানা প্রতিষ্ঠা করেছিল কারা? ইংরেজরা, পর্তুগিজরা, ফরাসিরা না ওলন্দাজরা? কি উত্তর হবে? তোমরা জানো ভালো করে যে ভারতে, আচ্ছা যদি আমরা পুরো ওভারঅল ছাপাখানাটাকে দেখি তাহলে ওভারঅল ছাপাখানায় আমরা কি দেখবো, যে চীন দেশ থেকে, চীন দেশে প্রথম মুদ্রণ যন্ত্র আবিষ্কার হয়েছিল। চীন দেশ থেকে সেটা জার্মানিতে যায়। জার্মানি গুটেনবার্গ, যাকে আমরা জোহানেস গুটেনবার্গ নামেও চিনি, গুটেনবার্গের আধুনিক ছাপাখানার যন্ত্র মেইন শহরে জার্মানিতে সেখানে প্রতিষ্ঠা করেন। সেটা তারপরে আমাদের ভারতের গোয়া শহরে নিয়ে আসা হয়, পর্তুগিজদের দ্বারা নিয়ে আসা হয়। কাদের দ্বারা? পর্তুগিজদের দ্বারা। তাহলে পর্তুগিজ নাবিকরা আমাদের এখানে গোয়াতে 1556 খ্রিস্টাব্দে, কত সালে? 1556 খ্রিস্টাব্দে আমরা জানি যে গোয়াতে প্রথম ছাপাখানা ভারতে প্রতিষ্ঠা করে দিয়েছিলেন, পর্তুগিজরা করেছিলেন। তারপরে আস্তে আস্তে ইংরেজদের দ্বারা আমরা জানি যে বাংলায়ও চার্লস উইলকিনসন সেখানে প্রতিষ্ঠা করবে চুড়াই। ঔপনিবেশিক শিক্ষার মূল উদ্দেশ্য কি ছিল? ঔপনিবেশিক শিক্ষা মানে কোন শিক্ষার কথা বলা হচ্ছে? পাশ্চাত্য শিক্ষার কথা বলা হচ্ছে, তাই না? তো সেই পাশ্চাত্য শিক্ষায় আমরা দেখি ইংরেজি শিক্ষার ব্যবস্থা করে দিয়ে তারা বিভিন্ন রকম স্কুল কলেজ প্রতিষ্ঠা করে শিক্ষা দেওয়ার কথা বলা হয়েছিল। তাহলে এখানে উদ্দেশ্য কি ছিল? প্রাচ্য পাশ্চাত্য শিক্ষার মেলবন্ধন ঘটানো, সাম্রাজ্য বিস্তার করা, প্রথাগত শিক্ষার উন্নতি ঘটানো না প্রশাসনিক সুবিধার্থে কেরানি তৈরি করা? প্রাচ্য পাশ্চাত্য শিক্ষার মেলবন্ধন কোনোদিনও ঘটাতে চায়নি তারা। তারা সবসময় পাশ্চাত্য শিক্ষার উপর জোর দিয়েছে। সাম্রাজ্য বিস্তার করার জন্য শিক্ষার কোনো প্রয়োজন হয় না। প্রথাগত শিক্ষার উন্নতি ঘটানো, প্রথাগতভাবে কোনো শিক্ষার উন্নতির প্রয়োজন ছিল না তারা। তাদের কি দরকার ছিল? তাদের দরকার ছিল হচ্ছে এমন একটি সমাজ যারা হচ্ছে ইংরেজ সরকারের হয়ে কাজ করবে। ইংরেজি জানলে তারা তাদের ইংরেজ সরকারের হয়ে কাজ করবে অফিস আদালত গুলোই।
তাকে আমরা তার জন্য আমরা কি বলি, প্রশাসনিক সুবিধার্থে কেরানি তৈরি করা। কি বলা হয়? কেরানি তৈরি করা। ওই জন্য আমরা কলকাতা বিশ্ববিদ্যালয়কে রবীন্দ্রনাথ ঠাকুর কি বলেছিলেন? গোলদিঘির গোলামখানা বলেছিলেন। কলকাতা বিশ্ববিদ্যালয় কি বলা হয়? গোলদিঘির গোলামখানা। আর কথাটা কে বলেছেন? কথাটা বলেছেন আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, তারপর দেখো কি বলেছে, এশিয়াটিক সোসাইটি। এশিয়াটিক সোসাইটি 1784 খ্রিস্টাব্দে কে প্রতিষ্ঠা করেন? ভালোভাবে যদি তোমরা ডিপলি চিন্তা করো তাহলে এই কোশ্চেন গুলোর কোনো আটকানোর কথা নেই। ঠিক আছে, এশিয়াটিক সোসাইটি 1784 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন কে? আমাদের উইলিয়াম জোন্স। কে করেছিলেন? উইলিয়াম জোন্স। কলকাতায় আছে এশিয়াটিক সোসাইটি। ঠিক আছে, তারপর দেখো কি বলেছে। আচ্ছা, এখান থেকে আমরা আর দু একটা কোশ্চেন দেখলি। উইলিয়াম কেরি, ইতিহাসমালা কার লেখা? যদি প্রশ্ন করে তাহলে সেটা হচ্ছে কি ইতিহাসমালা, এটা হচ্ছে উইলিয়াম কেরি। তাহলে ইতিহাসমালা কার লেখা? উইলিয়াম কেরির লেখা। ক্লিয়ার? আর যদি ফেলিক্স কেরির কথা বলা হয়, উইলিয়াম কেরির পুত্র হচ্ছে ফেলিক্স কেরি। ইনি লিখেছেন হচ্ছে বিদ্যাহারাবলী। বিদ্যাহারাবলী। তাহলে বিদ্যাহারাবলী কার লেখা? ফেলিক্স কেরির লেখা। পরীক্ষায় আসবে, একটু ডিপলি পড়তে হবে তোমাদেরকে। ঠিক আছে, বিশ্বভারতীর প্রথম উপাচার্য কে ছিলেন? বিশ্বভারতীর প্রথম উপাচার্য কে ছিলেন? তোমরা জানো বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় যিনি প্রতিষ্ঠা করেছিলেন তিনি কে ছিলেন? আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে তার প্রথম উপাচার্য কে ছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন। ক্লিয়ার হয়েছে? আর যদি আমরা 1855 সাল দেখি তাহলে রথীন্দ্রনাথ ঠাকুর, সরি 1955 সাল দেখি তাহলে হচ্ছে কি রথীন্দ্রনাথ ঠাকুর। ক্লিয়ার? 1955 সাল যখন এটা আমাদের কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় হয়ে যায় তখন এটা রথীন্দ্রনাথ ঠাকুর হয়ে যাবে। ক্লিয়ার? বখস্ত আন্দোলন, বখস্ত আন্দোলন কোথায় হয়েছিল? বখস্ত আন্দোলন কোথায় হবে? বিহার, অসম, রাজস্থান, গুজরাট। কোথায় হবে? বিহার। বিহারের যে কৃষকদের যে দুরাবস্থা আছে তারা লড়াই করেছে, তারা বখস্ত আন্দোলন বলা হয়। ক্লিয়ার? তারপর দেখো ত্রিপুরী কংগ্রেস, এটা খুবই ইম্পর্টেন্ট আমাদের বাঙালি সমাজের জন্য। 1939 খ্রিস্টাব্দে ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচন হয়েছিল, হ্যাঁ নির্বাচিত হয়েছিলেন। কোন অধিবেশনে নির্বাচিত হয়েছিল যদি প্রশ্ন হয় সেটা হচ্ছে ত্রিপুরী অধিবেশন। ঠিক আছে, 1939 সাল। তার আগে হচ্ছে হরিপুরা, 1938 সাল। ঠিক আছে, এই দুটোতেই সভাপতি হয়েছিলেন কে? আমাদের সুভাষচন্দ্র বসু। কে হয়েছিলেন? সুভাষচন্দ্র বসু। কাকে হারিয়ে হয়েছিলেন এটা? পট্টবী সীতারামায়াকে হারিয়ে হয়েছিলেন। কাকে হারিয়ে হয়েছিলেন? পট্টবী সীতারামায়া। এই পট্টবী সীতারামায়া কার আদেশে দাঁড়িয়েছিলেন? আমাদের মহাত্মা গান্ধীর আদেশে ইনি দাঁড়িয়েছিলেন। তাকে পরাজিত করে সুভাষচন্দ্র বসু এখানে জয়লাভ করেছিল। পি এন ঠাকুর ছদ্মনাম। পি এন ঠাকুর, রাসবিহারী বসু, সুভাষচন্দ্র বসু, মানবেন্দ্রনাথ রয় আর অরবিন্দ ঘোষ। কি হবে? পি এন ঠাকুর কার ছদ্মনাম ছিল? রাসবিহারী বসুর ছদ্মনাম ছিল পি এন ঠাকুর। ঠিক আছে, বোঝা গেল সবাইকে? ক্লিয়ার? তাহলে শর্ট কোশ্চেন গুলো আমরা এখানে 10টা কোশ্চেন দেখে নিলাম। তারপরে বিভাগ খতে আমরা যদি যাই তাহলে সেখানে আমরা কি দেখবো? স্তম্ভ মেলানো দেওয়া আছে। সোশ্যাল কন্ট্রাক্ট। এই সোশ্যাল কন্ট্রাক্ট তোমরা জানো সামাজিক চুক্তি। এখানে সামাজিক চুক্তিতে আমরা কি বলেছিলাম? শ্রমিক এবং মালিকের মধ্যে যে অন্তহীন সংগ্রাম সেটা আমরা সোশ্যাল কন্ট্রাক্টে দেখেছি। ঠিক আছে, তাহলে সেই সোশ্যাল কন্ট্রাক্ট এখানে আমরা যদি দেখি তাহলে কোনটার মধ্যে মনে হয় যে এখানে শ্রমিক আর মালিকের কথা বলা হয়েছে? সেটা হচ্ছে ওয়ার্কার্স এন্ড পিজেন্ট পার্টিটা বলা হয়েছে। ক্লিয়ার হয়েছে? ওয়ার্কার্স এন্ড পিজেন্ট পার্টি। উইলিয়াম কেরি হচ্ছে কোনটা? আমাদের শ্রীরামপুর মিশন প্রেস। ঠিক আছে, শ্রীরামপুর মিশন প্রেস হচ্ছে আমাদের উইলিয়াম কেরি। আচ্ছা, সোশ্যাল কন্ট্রাক্টটা একটু ঠিক করে নিবে। সোশ্যাল কন্ট্রাক্ট হচ্ছে আমাদের আনন্দমঠ উপন্যাসের কথা বলা হয়েছে, আনন্দমঠ। ঠিক আছে, সোশ্যাল কন্ট্রাক্ট। আর উইলিয়াম কেরির কথা হচ্ছে শ্রীরামপুর মিশন। মুজাফফর আহমেদ হচ্ছে ওয়ার্কার্স এন্ড পিজেন্ট পার্টির সাথে যুক্ত ছিলেন, মুজাফফর আহমেদ। সোশ্যাল কন্ট্রাক্ট হচ্ছে আনন্দমঠ, সামাজিক চুক্তির কথা বলা হচ্ছে। উইলিয়াম কেরি হচ্ছে শ্রীরামপুর মিশন আর মুজাফফর আহমেদ হচ্ছে ওয়ার্কার্স এন্ড পিজেন্ট পার্টি। তারপর তোমরা যারা 1857 বিদ্রোহের একটি কেন্দ্র, ছাপাখানা বিকাশের কেন্দ্র শ্রীরামপুর আর রায়বেরেলি। তোমরা ম্যাপের সাহায্যে এটা করে নিবে। আমি অনেকবার আগে এগুলো করে নিয়েছি। তোমরা দিল্লি করতে পারো, মেরঠ করতে পারো। ঠিক আছে, এটা ছাপাখানা বিকাশের শ্রীরামপুর, আমাদেরই এখানে বাংলার রায়বেরেলিও তোমরা সব পেরে যাবে। ঠিক আছে, এখানে রায়বেরেলি ইউপির দিকটায়। তারপর দেখো 2 নম্বরের প্রশ্ন বলেছে, গগনেন্দ্র ঠাকুরের ব্যঙ্গচিত্রগুলি কিভাবে ঔপনিবেশিক সমাজের সমালোচনা ফুটে উঠেছিল? বাংলায় ব্যবসায়িক ভিত্তিতে ছাপাখানা প্রতিষ্ঠার কারণ কি ছিল?
রাধানাথ সিকদার স্মরণীয় কেন? তমলুকে ভারত ছাড়ো আন্দোলনের চরিত্র কেমন ছিল? শ্রমিক শ্রেণীর বড় অংশ আইন অমান্য আন্দোলনের প্রতি বিমুখ ছিল কেন? তাহলে এই প্রশ্নগুলো যদি আমরা পিপিটির মাধ্যমে দেখি তাহলে আরো ভালো হয়। তাহলে দেখো কি বলেছে, গগনেন্দ্রনাথ ঠাকুর কিভাবে ঔপনিবেশিক সমাজের সমালোচনা করেছে। তোমরা জানো যে ব্যঙ্গচিত্র শিল্পী হিসেবে আমরা কাকে পরিচিত হয়? গগনেন্দ্রনাথ ঠাকুরকে। তাহলে ব্যঙ্গচিত্র শিল্পী, ভারতের ব্যঙ্গচিত্রের জনক কাকে বলা হয়? গগনেন্দ্রনাথ ঠাকুরকে। তিনি ঔপনিবেশিক শিক্ষার যে সমালোচনা করেছেন কেমন মাধ্যমে? ব্যঙ্গাত্মক মাধ্যমে, ঠিক আছে। যেমন ঔপনিবেশিক সমাজের সমালোচনায় কবি রবীন্দ্রনাথ ঠাকুর ভ্রাতুষ্পুত্র মানে ভাইয়ের পুত্র ছিলেন গগনেন্দ্রনাথ ঠাকুর। 20 শতাব্দীর প্রথমার্ধে তার অঙ্কিত রাজনৈতিক ও সামাজিক সমস্যামূলক ব্যঙ্গচিত্রগুলির মাধ্যমে ঔপনিবেশিক সমাজ ব্যবস্থার সমালোচনা করেছিলেন তিনি। তাহলে রাজনৈতিক ও সামাজিক কুসংস্কার, ধর্মীয় গোঁড়ামি, জাতপাত, উচ্চবিত্ত নিম্নবিত্ত মানুষের দ্বিচারিতা, কলকাতার বাবু সম্প্রদায়ের বিলাসিতা, ব্রিটিশ সৈন্যদের নিপীড়ন ইত্যাদি বহুবিধ বিষয়ের উপর গগনেন্দ্রনাথ চিত্রাঙ্কন করেন। মন্টেগু চেমস্ফোর্ড শাসন সংস্কার আইন তোমরা জানো কবে হয়েছিল? এটা 1919 খ্রিস্টাব্দে সংস্কারের সমালোচনা করে তিনি আঁকেন স্টেট ফেনারেল অফ এইচ.ই. ওল্ড বেঙ্গল। জিজ্ঞেস করবে যে স্টেট ফেনারেল অফ এইচ.ই. ওল্ড বেঙ্গল এটা কে অঙ্কন করেছিলেন? সেটা হচ্ছে আমাদের গগনেন্দ্রনাথ ঠাকুর। শিক্ষার কারখানা নামক চিত্রগুলির ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থাকে কি করেছিল? কটাক্ষ করেছেন তিনি, কটাক্ষ করেছেন তিনি। তো প্রবাসী এবং মডার্ন রিভিউতে তার চিত্রগুলো প্রকাশিত হতো, প্রবাসীতে এবং মডার্ন রিভিউতে, ঠিক আছে। রিভিউতে পত্রিকা দুটিতে গগনেন্দ্রনাথের এই সকল ব্যঙ্গচিত্রগুলি প্রকাশিত হতো, যার মূল উদ্দেশ্য ছিল সমাজ চেতনা সৃষ্টি। মেকি দেশাত্মবোধ, মেকি মানে কি? দেশের জন্য যে আত্মবলিদান, দেশের জন্য যে ভালোবাসা, সেটা যেন মেকি না হয়। ঔপনিবেশিক নীতির সমালোচনায় তার এই চিত্রগুলির গুরুত্ব ছিল অপরিসীম। ক্লিয়ার হয়েছে? তিনি মেকি শিক্ষা ব্যবস্থাকে সমালোচনা করেছেন। বাংলায় ব্যবসায়িক ভিত্তিতে ছাপাখানা প্রতিষ্ঠার কারণ কি ছিল? ব্যবসায়িক ভিত্তিতে মানে ছাপাখানার ফলে আমরা জানি এখন যে বইপত্রগুলো ছাপানো হয় সেগুলো ব্যবসার ক্ষেত্রেও এগুলো ছাপানো হয়, ঠিক আছে। সেগুলোকে বিক্রি বাটার জন্য এগুলো ছাপানো হয়। তাহলে সেটার কারণ কি ছিল? বাংলায় ব্যবসায়িক ভিত্তিতে ছাপাখানা প্রতিষ্ঠার কারণগুলো আমরা যদি দেখি, তো ক্রমবর্ধমান শিক্ষা প্রতিষ্ঠান, যে বারবার শিক্ষা প্রতিষ্ঠানগুলো গড়ে উঠছে, তো সেগুলোকে বই সরবরাহ করতে গেলেও আমাদের এই ছাপাখানার প্রয়োজন হয়। বাংলায় প্রচলিত দেশজ শিক্ষা প্রতিষ্ঠান ছাড়াও সরকারি বেসরকারি উদ্যোগে বহু শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠে। ফলে বিপুল সংখ্যক শিক্ষার্থীর পাঠ্য বই ছাপার জন্য ছাপাখানার দরকার হয়। শিশু শিক্ষার বই ও নোট বই, বাংলা ছাপাখানাগুলি থেকে শিশুদের শিক্ষার জন্য বিভিন্ন বই প্রকাশিত হয়, যেমন বর্ণ পরিচয়। কবে প্রকাশিত হয়েছিল? 1855 সাল। জিজ্ঞেস করবে কত সালে এটা? 1855 খ্রিস্টাব্দে। শিশু শিক্ষা, বাল্য শিক্ষা, এই সমস্ত বই লক্ষ লক্ষ কপি বিক্রি করায় ছাপাখানার ব্যবসা লাভজনক হয়ে ওঠে। এর পাশাপাশি নোট বইয়ের ক্রমবর্ধমান চাহিদাও ছিল ব্যবসায়িক ভিত্তিতে ছাপাখানা প্রতিষ্ঠার অন্যতম কারণ। এখানে মুনাফাও আছে ভালো মত। ছাপাখানা ব্যবসাতে প্রচুর মুনাফা হয়, তাই নতুন নতুন উদ্যোগীরা ছাপাখানা প্রতিষ্ঠায় এগিয়ে আসেন। ক্লিয়ার হয়েছে? সবাই ক্লিয়ার? তাহলে এগুলো তোমরা লিখলে অবশ্যই নাম্বার পেয়ে যাবে। রাধানাথ সিকদার তোমরা জানো জমি জরিপ বিভাগের তিনি একজন বিখ্যাত ব্যক্তি ছিলেন, জমি জরিপ বিভাগের। গণিত শাস্ত্রজ্ঞ, বৈজ্ঞানিক এবং হিমালয় এভারেস্টিং এর আবিষ্কারক হিসেবে রাধানাথ সিকদার নাম চিরস্মরণীয় হয়ে আছেন। তারপরে আমরা যদি দেখি পরিচয়, ডিরোজিওর ভাবধারায় প্রভাবিত রাধানাথ সিকদার 1832 খ্রিস্টাব্দে ত্রিকোণমিতি ভিত্তিক জরিপ বিভাগ, যে বললাম জমি জরিপ বিভাগে যোগ দেন। 1852 খ্রিস্টাব্দে তিনি পৃথিবীর সর্বোচ্চ শিখর এভারেস্ট আবিষ্কার করেন। এই বছরই তিনি কলকাতার আবহাওয়া দপ্তরের সুপারিনটেন্ডেন্ট নিযুক্ত হন। সামাজিক ক্ষেত্রে বাল্য বিবাহ, বহু বিবাহের বিরোধিতা এবং বিধবা বিবাহে উৎসাহী ছিলেন তিনি। বাল্য বিবাহ ও বহু বিবাহের বিরোধিতা করেছিলেন এবং বিধবা বিবাহে তিনি উৎসাহ দিয়েছিলেন রাধানাথ সিকদার। ক্লিয়ার? বিদ্যাসাগরের সঙ্গে তিনি সহমত ছিলেন। তমলুকে ভারত ছাড়ো আন্দোলনের চরিত্র কেমন ছিল? তমলুক তোমরা জানো, তমলুকের একটা বিখ্যাত নারীর কথা আমরা পড়ি মেদিনীপুরে। তমলুকে ভারত ছাড়ো আন্দোলন চরিত্র হচ্ছে, ভারত ছাড়ো আন্দোলনে বাংলার মেদিনীপুর জেলার তমলুকের কৃষকরা বিদ্রোহে সক্রিয় হয়ে ওঠে। এই সময় তমলুক অঞ্চলে তাম্রলিপ্ত জাতীয় সরকার, জিজ্ঞেস করবে তাম্রলিপ্ত জাতীয় সরকার কবে প্রতিষ্ঠিত হয়েছিল? 1942 খ্রিস্টাব্দে। ক্লিয়ার? 1942 খ্রিস্টাব্দে তাম্রলিপ্ত জাতীয় সরকার প্রতিষ্ঠিত হয়, ঠিক আছে।
সতীশচন্দ্র সামন্তের দ্বারা। কার দ্বারা? জিজ্ঞেস যদি করে কি বলবে? সতীশচন্দ্র সামন্ত। ক্লিয়ার? সতীশচন্দ্র সামন্তর দ্বারা গড়ে ওঠে। সুতাহাটা, নন্দীগ্রাম, মহিষাদল ও তমলুক এই 4টি থানা জাতীয় সরকারের নিয়ন্ত্রণে ছিল। এর সর্বাধিনায়ক ছিলেন বিশিষ্ট গান্ধীবাদী নেতা সতীশচন্দ্র সামন্ত। এই সরকারের সেনাবাহিনীর নাম বিদ্যুৎ বাহিনী ও মহিলা স্বেচ্ছাসেবী দলের নাম দেওয়া হয়েছিল ভগিনী বাহিনী। এবার প্রশ্ন হচ্ছে ভগিনী বাহিনীর প্রধান কে ছিলেন? ক্লিয়ার? যিনি গুলি খেয়েছিলেন নিজের তমলুক থানা দখল করতে গিয়ে নিজের বুকে গুলি খেয়েছিলেন, 73 বছরের বৃদ্ধা। ঠিক আছে, নামটা অবশ্যই কমেন্টে জানাবেন। ঠিক আছে, শ্রমিক শ্রেণী বড় অংশ আইন অমান্য আন্দোলনের প্রতি বিমুখ ছিল কেন? গান্ধীজির আইন অমান্য আন্দোলনে সমাজে সব শ্রেণীর অংশগ্রহণ করলেও শ্রমিক শ্রেণীর অংশগ্রহণ ছিল তুলনামূলকভাবে কম। কোন আন্দোলনের কথা বলা হচ্ছে? আইন অমান্য আন্দোলন। ক্লিয়ার? কারণ হচ্ছে দাবি উপেক্ষা করেছে। গান্ধীজি উত্থাপিত 11 দফা দাবির মধ্যে শ্রমিকের উত্থাপিত দাবি স্থান পায়নি, মানে শ্রমিকদের জন্য যে কথাটা সেটা কিন্তু স্থান পায়নি। বামপন্থীদের প্রভাব, গির্নি কামগার ইউনিয়ন, এই গির্নি কামগার ইউনিয়ন ওয়ার্কার্স এন্ড পেজেন্ট পার্টির প্রভাব শ্রমিকদের উপর পড়েছিল। বিরাট ষড়যন্ত্র মামলায় কমিউনিস্ট নেতারা কারারুদ্ধ ছিলেন। টোটাল হচ্ছে এখানে তোমরা জানো 33 জনকে আমাদের গ্রেপ্তার করা হয়েছিল। 33 জনকে গ্রেপ্তার করা হয়েছিল এখানে বিরাট ষড়যন্ত্র মামলা 1929 সাল। 1929 খ্রিস্টাব্দে এটা বিরাট ষড়যন্ত্র মামলা চলে। কমিউনিস্ট দল এই আন্দোলনে যোগদান দেয়। এই সকল কারণে আইন অমান্য আন্দোলনের শ্রমিক শ্রেণীর মধ্যে তেমন ভাবে সাড়া জগাতে পারেনি। তারপরে তোমরা জানো এগুলো 4 নম্বরই প্রশ্নগুলো সব। মহারানী ঘোষণাপত্র 1858 খ্রিস্টাব্দে ঐতিহাসিক তাৎপর্য কি ছিল? তোমরা জানো যে 1857 মহাবিদ্রোহের পর ইস্ট ইন্ডিয়া কোম্পানির সমাপ্ত ঘোষণা করা হয়। ইস্ট ইন্ডিয়া কোম্পানির সমাপ্ত ঘোষণা করার পরে ব্রিটিশ পার্লামেন্ট সরাসরি এই ভারতের শাসনভার অর্পণ করে। ব্রিটিশ পার্লামেন্টের কথার অর্থ হচ্ছে রাজা বা রানীর শাসন। এখানে রাজা বা রানীর বলতে এখানে মহারানী ভিক্টোরিয়ার শাসন চালু হয়। মহারানী ভিক্টোরিয়া এখানে এসে বিভিন্ন রকমের ঘোষণাপত্র জারি করবেন। তবে তিনি এখানে ভারতে আসেনি, তার প্রতিনিধি হিসেবে লর্ড ক্যানিং তার ভাষণ 1 নভেম্বর 1858 খ্রিস্টাব্দে পড়ে শোনায় এলাহাবাদ থেকে। কোথা থেকে? এলাহাবাদ থেকে। কত তারিখে বললাম? 1 নভেম্বর 1858 খ্রিস্টাব্দে। ক্লিয়ার? সেখানে কি কি বলা হয়েছিল জানি আমরা যে মহাবিদ্রোহের পরে যে এত বড় একটা ক্ষত, সেই ক্ষতর উপর একটা প্রলেপ লাগানোর চেষ্টা করেছিলেন মহারানী ভিক্টোরিয়া। কি বলেছিলেন? যে অধীনতামূলক মিত্রনীতি এবং সত্য বিলোপ নীতির মতো যে নীতিগুলো আগে নিয়ে আসা হয়েছিল সেগুলোকে বাতিল বলে গণ্য করা হবে। ভারতের ধর্মীয় ভাবাবেগকে সম্মান জানানো হবে এবং তারা নিজস্ব ধর্ম তারা পালন করতে পারবে। তাদের ধর্মীয় আচার অনুষ্ঠানে কোনো হস্তক্ষেপ করা হবে না। জঙ্গলের উপর সেগুলোর উপর মানে আদিবাসীদের অগ্রাধিকার দেওয়া হবে। এই সব বিষয় নিয়ে তিনি মহারানী ভিক্টোরিয়া তার ঘোষণাপত্রে লিখে পাঠিয়েছিলেন। কিন্তু তারপরও আমরা দেখবো এটা একটা প্রলেপ মাত্র ছিল, কোনো সুরাহা কিন্তু হয়নি। বিদ্রোহ কিন্তু তারপরও আস্তে আস্তে করে অনেক রকমের বিদ্রোহ হতে থাকবে। ঠিক আছে, তো 1858 খ্রিস্টাব্দের যে মহারানী ঘোষণাপত্রকে আমরা ভারত শাসন আইন হিসাবেও দেখি। এটা হচ্ছে অ্যাক্ট অফ বেটার গভর্নমেন্ট বা গুড গভর্নমেন্টের কথা বলা হয় এখানে। ঠিক আছে, তো 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহের পর 1858 খ্রিস্টাব্দের 1 নভেম্বর এলাহাবাদের দরবারে লর্ড ক্যানিং মহারানী ঘোষণাপত্র পাঠ করেন। ওই বছরের 2 আগস্ট ভারত শাসন আইনের দ্বারা কোম্পানির শাসনে 2 আগস্ট কোম্পানির শাসনের অবসান ঘটে এবং মহারানী ভিক্টোরিয়া সরাসরি ভারতের শাসনভার গ্রহণ করেন। গভর্নর জেনারেলের পরিবর্তে ভাইসরয় পদ, এই যে জিজ্ঞেস করবে গভর্নর জেনারেলের পরিবর্তে কি পদের সঞ্চয় হয়, তো সেটা হচ্ছে ভাইসরয় পদ। প্রথম ভাইসরয় কে ছিলেন? লর্ড ক্যানিং ছিলেন। তৈরি হয়। সত্য বিলোপ নীতির অবসান হয়। দেশের রাজ্যগুলির আভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা রক্ষার দায়িত্ব গ্রহণ হয়। প্রত্যেক ভারতীয়কে ধর্মীয় স্বাধীনতা প্রদান করা হয়। যোগ্যতা অনুযায়ী ভারতীয়দের সরকারি চাকরি প্রদান। ক্লিয়ার? আরে ঠিক আছে, ভারতীয়দের সরকারি চাকরি প্রদান প্রভৃতি আশ্বাস বাণী উচ্চারিত হয় এই ঘোষণাপত্রে। মহারানী ঘোষণাপত্রের ঐতিহাসিক তাৎপর্য ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি 100 বছরের অপশাসনের সৃষ্ট গভীর ক্ষতে প্রলেপ দিতে গিয়ে এই ঘোষণাপত্রে অনেক প্রতিশ্রুতি প্রদান করা হলেও তা সঠিকভাবে পালিত হয়নি। তাহলে আমরা যদি দেখি তাহলে এখানে ওই বিষয়গুলো দেওয়া হয়েছে, তোমরা অবশ্যই এগুলো দেখে করে
পড়ে নিবে যে এই ঘোষণাপত্রের দ্বারা সামন্ততান্ত্রিক দেশীয় রাজন্যবর্গ ভূস্বামী শ্রেণীর আনুগত্যের উপরও গুরুত্ব দেওয়া হয়েছিল, শিক্ষিত শ্রেণীর দাবি দাবাগুলোকে তেমন গুরুত্ব দেওয়া হয়নি। ক্লিয়ার? তাহলে এখানে আমাদের যে নোটগুলো দেওয়া হয়েছে সেগুলো তোমরা অবশ্যই নোট ডাউন করে নিবে। এই যে আমি দেখিয়ে দিচ্ছি। আজকে তোমরা স্ক্রিনশট করে নিবে এবং এগুলো নোটগুলো পড়ে নিবে। ঠিক আছে? চম্পারণ সত্যাগ্রহ তোমরা জানো ১৯১৭ সালে হবে। গান্ধী দ্বারা ১ম সত্যাগ্রহের কথা বলা হচ্ছে। এগুলো তোমরা নোট ডাউন করে নেবে। ঠিক আছে? আজকের মতো এখানেই। আবার পরের ক্লাসে দেখা হবে।